ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकम् आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। कालिन्दी नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्ते सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। योगानन्द प्रेमानन्दश्चान्ये वै ये च पार्षदः रामकृष्णगतप्राण सर्वांस्तां प्रणमाम्यहम्। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ॐ शान्ति 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 हरिः ॐ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে আমরা পাঠ করছি, আলোচনা করছি। আর সেখানে অর্থাৎ পঞ্চম ভাগ অন্তিম ভাগে সেখানে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎকার, তাদের প্রথম মিলন এবং তাদের মধ্যে বার্তালাপ এবং তাদের পরস্পরের মধ্যে ভাব বিনিময়, একে অপরকে যেন পরখ করে নিতে চাইছেন, দেখে নিতে যাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ দেখছেন নরেন্দ্রনাথকে, তিনি কীরকম ভাবে তাকে দেখছেন, তার শরীরের, মনের এবং সমস্ত যত গভীরে যাওয়া যায় একজন মানুষের ব্যক্তিত্বের সম্বন্ধে সম্যক ধারণা নেওয়ার জন্যে দেখা যায় কেউ কম যাচ্ছেন না। যেমন শ্রীরামকৃষ্ণ যত রকম ভাবে তাকে দেখবার প্রয়োজন বোধ করছেন, তাকে দেখছেন, দেখে যেন বলবো অবাক হয়ে যাচ্ছেন। আবার ঠিক তেমনি ভাবে নরেন্দ্রনাথও কোনো কিছুই বাকি রাখছেন না, সব রকম উপায় দিয়েই শ্রীরামকৃষ্ণ মানুষটি বা তার মানুষটির ব্যক্তিত্ব বা তার স্বভাব প্রকৃতি যেন একবারে ভালো করে দেখবার বুঝবার চেষ্টা করছেন এবং তিনিও দেখতে বুঝতে গিয়ে যেন অবাক বিস্ময়ান্বিত হয়ে যাচ্ছেন। তাই এইভাবেই এইখানে যখন আমরা দেখলাম গতদিনে যে নরেন্দ্রনাথ প্রথমবার দক্ষিণেশ্বরে এসেছেন কয়েকজন বন্ধুদের সঙ্গে, সুরেন্দ্রনাথ মিত্রের সঙ্গে তার গাড়ি করে এসেছেন। আর সেখানে শ্রীরামকৃষ্ণ তাকে কিভাবে স্বাগত জানাচ্ছেন, তাকে কিভাবে গ্রহণ করেছেন, আর তার কি মনের অনুভব সেগুলো আলোচনা করেছি। তারপর আবার স্বামীজি সেই প্রথম দিনকার কথা, শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছেন দক্ষিণেশ্বরে, সেই প্রথম দিনকার কথা তিনিও কীরকম বর্ণনা করতেন তার গুরু ভাইদের কাছে, সেগুলো এখানে আমরা লক্ষ্য করেছি। এবং সেইখানেই দেখতে দেখতে গিয়ে আলোচনা করছেন এইখানে শারদানন্দজি যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি প্রথমবার যখন দেখলেন এইরকম, যে প্রথম যখন শুনলেন যে এই ধরনের, অর্থাৎ স্বামীজি নরেন্দ্রনাথকে যখন উত্তরের বারান্দায়, তার ঘরের উত্তরের বারান্দায় আলাদা করে ঘেরা জায়গায় তাকে নিয়ে যখন হাত জোর করে তার সামনে বলছেন যে জানি আমি প্রভু তুমি সেই নারায়ণ,
তুমি সেই পুরাতন ঋষি, পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে তোমার আগমন। তো এই কথা যখন বলছে তখন নরেন্দ্রনাথ একটু মানে একটুখানি চিন্তায় পড়ে গেলেন। চিন্তা মানে যে আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আর আমাকে বলছে কিনা পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ ইত্যাদি। এইসব শুনে তিনি আবার স্তম্ভিত হয়ে পড়েছেন। তখন একটু মানে পাগলামি বলেই তার মনে হলো যে মাথায় একটু বিকৃতি আছে। কিন্তু পরে আবার যখন আবার তার ঘরে ফিরে এসেছেন, অন্যান্য বন্ধুদের সঙ্গে সুনীল মিত্রের সঙ্গে আলাপ করছেন, কথাবার্তা বলছেন, তখন দেখছেন একেবারে খুবই স্বাভাবিক। সেই সব দিকে মেলাতে গিয়ে কিন্তু মেলাতে পারছিলেন না নরেন্দ্রনাথ। তখন ভাবলেন যে পাশ্চাত্যের যে সাইকোলজি, সেখানে যেমন আছে যে মনোমেনিয়া একটা মানে অর্ধ উন্মাদ অবস্থা, যে মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে একটু পাগলামি করে বসে। কিন্তু লোকটি অত্যন্ত সরল, পবিত্র আর সত্যবাদী, এগুলো কিন্তু দেখে নরেন্দ্রনাথ অবাক হয়ে যাচ্ছেন। আর তারপর সেখান থেকে মানে কোনো রকমে মানে বিদায় নিয়েছেন নরেন্দ্রনাথ, ফিরে এসেছেন। আর আবার সঙ্গে সঙ্গে কথাও বলছেন, বলে যে বলো, কথা দাও, আবার তোমাকে তাড়াতাড়ি আসবে। তো এই কথা দিয়ে এসেছেন। এখন এই যে এসেছেন, ফিরে এসেছেন, তো সেইখানে কিন্তু এই নরেন্দ্রনাথের মানে আবার যে ফিরে যাওয়া, আবার যাওয়ার ব্যাপারে সেইটা সম্বন্ধে দেখা যায় বলছেন যে কিন্তু তার কাছে যেতে, ঠাকুরের কাছে যেতে কিন্তু অনেক দেরি হয়েছিল। দেরি হওয়ার কারণ হিসাবে এইখানে বলছেন আমাদের সারদানন্দজি যে এর মধ্যেই যে লোকটি একটুখানি তো মানে পাগলামি রয়েছে তার মধ্যে। আর কিন্তু লোকটি আবার এদিকে ভালোই, সমস্ত কথাবার্তা শুনে তার ভালো লেগেছে। কিন্তু এর মধ্যে বলছেন যে যাওয়াটা একটুখানি যেন দেরি করে, মানে তার প্রতি যাওয়ার আকর্ষণটা কম বলে মনে হয়েছিল তখন। এই যেহেতু ঠাকুরকে প্রথমে এই অর্ধ উন্মাদ অবস্থায় ছিলেন, মানে অবস্থা বলে ভেবেছিলেন নরেন্দ্রনাথ, আর নিজেও খুব ব্যস্ত থাকতেন ওই সময়। বলছে ব্যস্ততার কারণ হিসাবে বলছেন সেই সময় তিনি গান বাজনা খুব চর্চা করতেন, ব্যায়াম চর্চা করতেন নবগড় ঘোষের আখড়াতে গিয়ে, আবার নানা রকম এই যে কলেজে পড়াশোনা, আবার এদিকে ধ্যান অভ্যাস করতেন, ব্রহ্ম সমাজে যেতেন, এরকম বহু কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সেই জন্যে আর একটা কথা হলো যে এর মধ্যে এই পাশ্চাত্যের যে মানুষের যে সামাজিকতা, সেটাও তার মধ্যে কিন্তু অনেকটাই কাজ করেছে। যে পাশ্চাত্যের শিক্ষা, দৈনন্দিন যে কাজকর্ম, বলে যে এই সমস্ত প্রভাবে তিনি প্রায় ভুলে গেছিলেন। কিন্তু যেহেতু কথা দিয়েছেন, সেই সত্যনিষ্ঠা প্রতিশ্রুতি দিয়েছেন তাকে সেটা রক্ষা করতে হবে, এই জন্যেই বলে যে না, যেতে হবে। মাঝে মাঝে সেই কথাটা মনে উঠত। তাই এইবারে মানে দ্বিতীয়বার দক্ষিণেশ্বর দ্বিতীয়বারের জন্য গিয়েছিলেন। সেটা প্রথমবার যেটি হয়েছিল 1881 খ্রিস্টাব্দের মানে বছরের শেষ দিকেই, শেষার্ধে, অর্থাৎ ডিসেম্বরের শেষে 2 সপ্তাহের মধ্যে হবে কোনো একদিন। আর এইবারে যখন যাচ্ছেন তখন কিন্তু এটি ওই নতুন বছরেই যাচ্ছেন, জানুয়ারি মাসে, অর্থাৎ 1882 জানুয়ারি মাসে যাচ্ছেন। এর মধ্যে কিন্তু এই নরেন্দ্রনাথের সম্বন্ধে কয়েকটি কথা এখানে সারদানন্দজি সুন্দর তুলে ধরেছেন। যে নরেন্দ্রনাথের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে এই সময়ে যে নরেন্দ্রনাথ তার ভিতরে কতগুলো মানে প্রতিভার বিকাশ ছোটবেলা থেকেই তিনি বলছেন যে প্রতিভার মধ্যে অদ্ভুত ছিল
যেমন তার মধ্যে ছিল একটা ধ্যান ও তন্ময়তা। ধ্যান ও তন্ময়তা সম্বন্ধে এখানে বলছেন যে ছোটবেলায় অসুস্থ হয়েছেন, পড়াশুনো তখনও করছিলেন, কিন্তু বাবা তখন ছিলেন রায়পুরে। তো রায়পুরে যাচ্ছিলেন, বলছেন এখানে বর্ণনা সুন্দর দিয়েছেন, এই বইতেই পাওয়া যায় এই জিনিসগুলো, যে নরেন্দ্রনাথ গরুর গাড়ি করে এরকম যাচ্ছিলেন এবং মানে বনের রাস্তা, অরণ্যের রাস্তা, যেতে যেতে পাহাড় আছে, তার ভিতরে অনেক জঙ্গলও আছে। আর এক জায়গায় যেতে যেতে দেখছেন যে একটা বিরাট একটা পাহাড়ের গা ধরে একটা মাঝখান দিয়ে একবার পুরো পাহাড়টি এবারে মানে দুটো ভাগে ফাটল হয়ে গেছে, ফেটে গেছে, দুটো মানে ফাঁক দেখা যাচ্ছে। সেই ফাঁকের মধ্যেই বিরাট মানে দেখতে পাচ্ছেন যে মধু, এই মক্ষিকা, যে মৌমাছির বিরাট একটা মানে মৌচাক সেখানে ঝুলছে। আর সেইটি বহু মানে বিস্তৃত, মানে ধরে অনেকটা জায়গায় জুড়ে মানে বিশাল বড় মৌচাক দেখছেন। দেখে ভাবছেন যে কত বছর ধরে হয়তো এই জিনিসটি এখানে এই নির্জনে এইসব জঙ্গলের মধ্যে এই কত মধুরা মানে এই মৌমাছি এরা সব পরিশ্রম করে এই জিনিসটি তৈরি করেছে। এইসব ভাবতে ভাবতে তিনি তন্ময় হয়ে গেছেন, মানে শরীরের বোধও হারিয়ে ফেলেছেন। এমনকি গাড়ি করে যাচ্ছিলেন, সেই গাড়িতে যাচ্ছেন তাও ভুলে গেছেন, অনেক দূর চলে গেছেন। তারপরে তার জ্ঞান এসেছিল। এইরকম ধরনের, বলে সঙ্গে কেউ ছিল না বলে অন্যরা কেউ জানতে পারেনি জিনিসটি। এই ধরনের ওই যে ধ্যানেতে তন্ময় হয়ে যাওয়া, শরীরের বাইরে শরীর বোধ হারিয়ে ফেলা, নরেন্দ্রনাথের ছোটবেলা থেকেই এটি ছিল। এই ধরনের জিনিস কতগুলো আমরা এখানে দেখতে পাই। নরেন্দ্রনাথের মানে ব্যক্তিত্বের, তার চরিত্রের কতগুলো মানে বলবো মানে অত্যন্ত অদ্ভুত ধরনের মানে এখানে তার মানে ব্যক্তিত্বের পরিচয়। যেমন এই এত মনের একাগ্রতা, আর মনের একাগ্রতা এতটাই গভীর, এবং সেই জন্যে তিনি যখন পড়তেন, কোনো একটা বই পড়তেন, সেই পড়ার পদ্ধতি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা যেমন একটা বই নিয়ে লাইন ধরে 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 পড়ে যাই, তারপরে বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি, এবং তার মধ্যে থেকে আবার অনেকটা মানে প্রথম যেটা পড়লাম হয়তো পরে শেষের দিকে আবার ভুলেই যাই। কিন্তু এই নরেন্দ্রনাথ বলছেন যে এরকম লাইন ধরে 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 পড়তেন না। বলছেন যে একটা পাতা বইয়ের একটা পরিচ্ছেদের একটা প্রথম একটা পংক্তি লাইন বললেন, সেই পরিচ্ছেদের প্যারাগ্রাফের শেষ পংক্তিটি বললেন, তাতে বুঝতে পারছেন যে এই লেখক এই প্যারাগ্রাফের মধ্যে কি বলতে যাচ্ছেন। কিংবা এমনও হয়েছে যে একটা 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 তর্ক, একটা অবতারণা হয়েছে, সেই তর্কের যে প্রথমটায় শুধু দেখলেন যে কি নিয়ে শুরু হয়েছে, আর শেষটা একটুখানি পড়ে নিলেই ধরে নিতে পারতেন, 2-3 পৃষ্ঠা না পড়লেও বুঝতে পারতেন যে লেখক এখানে কি বলেছেন। তা এইটা নিয়ে বলছেন যে এরকম পরবর্তীকালেও সেই সমস্ত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তার ছিল, বেলুন মতেও ছিল, সেইগুলো বলছেন যে এইরকমভাবে একবারে মানে এক একটা খণ্ড, এক একটা ভলিউম বলে এক এক দিনে তিনি পড়ে শেষ করে দিতেন। তো এই নয় যে এগুলো খালি পাতা উল্টিয়ে গেছেন কিন্তু সেই জন্য শিষ্য শরৎ চক্রবর্তী সামনে এরকম মানে বলছে যে তুই আমাকে জিজ্ঞেস কর না, যে কোনো বিষয় পাতা থেকে যে কোনো বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করা, আমি বলে দিচ্ছি। এবং শরৎ চক্রবর্তী কয়েকটা প্রশ্ন করেছেন, দেখেছেন যে সেখানে যা লেখা আছে হুবহু স্বামীজি বলে দিচ্ছেন, আর এর থেকেও আরো বেশি মানে কথাবার্তা জ্ঞান স্বামীজি বলে দিতে পারছেন। তো এই যে জিনিসগুলোর ব্যাপারে যখন একটা জিনিস মানে ছোটবেলা থেকে বলছেন যে যখন ওই বিএ পরীক্ষায় পড়তে যাচ্ছেন, তার মানে পরীক্ষায় এসে গেছে, বিএ পরীক্ষার মানে ওই ফাইনাল পরীক্ষার আগে এসে গেছে, ইংল্যান্ডের ইতিহাস পড়া হয়নি, বইটা খোলাই হয়নি। বলছেন সেই দিদিমার বাড়ির উপরে টঙের ঘরে গিয়ে তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত না ওই বই পড়া হবে ততক্ষণ পর্যন্ত
ওই ঘর থেকে আর নামবেন না। একবার দুদিন ওইখানে বসে বসে পড়েছেন। তার মধ্যে একজন তৃতীয় দিন এক বন্ধু এসে হাজির, ডাকাডাকি করছেন। তখন ওই টং থেকেই বলছেন যে আমি এখানে আছি, তুই এখানে চলে আয়। ওই বন্ধু সেখানে যেতে পেরেছিলেন কিনা জানি না, কিন্তু এইভাবে 3 দিন না 4 দিন ওখানে থেকে ওই বইটি শেষ করেছেন পড়ে, এবং বলছেন যে সবটাই তার মনে এসে গেছিল। তারপরে গিয়ে আবার পরীক্ষাও দিয়েছেন এবং ভালোভাবেই সব বেরিয়ে এসেছেন, ওই পরীক্ষা পাশ করে এসেছেন। এইরকম আরো অনেক সমস্ত বলছেন যে এক একটা বই এক একটা বই মানে নিয়ে বসতেন, সে কয়েক ঘন্টার মধ্যে বা একদিন দুদিনের মধ্যে বই শেষ করে দিতে পারতেন। এত পড়বার জন্য এত মানে একাগ্রতার সঙ্গে পড়তেন যে খুব দ্রুত পড়তে পারতেন। এটি অদ্ভুত জিনিস, এটি আমাদের সকলের মানে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। তারপর আরো কতগুলো ছোট ছোট অন্য মানে ঘটনার কথা বলেছেন সারদানন্দজি। যে আগের দিন বলছিলাম যে মেটিয়া বুরুজে দক্ষিণ কলকাতার লখনৌ এর নবাব ওয়াজেদ আলী, তার একটি মানে জু ছিল, অর্থাৎ পশুশালা ছিল। সেখানে দেখতে যাবেন, বন্ধুরা ধরেছে, নিয়ে গেছেন। তারপর সেইখানে নৌকো করে গেছেন, গিয়ে সব দিকে টেকে ফিরছিলেন যখন, তখন বন্ধুদের মধ্যে একটি ছোট, ওর মতনই বয়সে সব ছোট ছোট ছেলে, তা একজন বমি করে ফেলেছিল। বমি করেছে, তা সেই মাঝিরা বলছে ওইটা পয়সা করতে হবে, তোমার পয়সা করতে হবে। কেউ করতে চাইছিল না, তা পয়সা দিয়ে দিচ্ছেন, মানে দিতে চাইছে তারা, বলে তাও বলে মাঝিরা রাজি হচ্ছে না। এর মধ্যে এই সমস্ত ঝগড়া হচ্ছে, যখন বাদানুবাদ হচ্ছে, আর ছোট ছেলে নরেন্দ্রনাথ সে হঠাৎ করে ওই মানে নদীর তীরে গিয়ে এক লাফ দিয়ে তীরে গিয়ে উঠেছে। আর সেখানে দেখতে পেলেন দুইজন গোড়া পল্টন, অর্থাৎ মানে ইংরেজ সৈনিক, তারা ওখানে হাওয়া খাচ্ছিল। ওদের কাছে গিয়ে ইংরেজিতে ভাঙা ইংরেজিতে বুঝিয়ে দিলেন ব্যাপারটা। তারা ওই এসে মাঝিদের দুটো চারটে বকাবকি করলো, তার মাঝিরা ভয় পেয়ে গেল। তখন আবার ওদের বলছে ছেলেদের ছেড়ে দাও, তো ওই ছেড়ে দিয়েছে, চলে এসেছেন। তো এরকম অদ্ভুত ধরনের সমস্ত জিনিস এই কিন্তু মানে ছোটবেলায় আমরা দেখি। তারপর আবার বন্ধুরা ধরেছিল যে সেই সময় সম্রাট সপ্তম এডওয়ার্ড তিনি এসেছিলেন ভারতে, ইংল্যান্ড থেকে এসেছিলেন। তার সম্মানে একটি যুদ্ধ জাহাজ রণতরী সিরাপিস এসেছিল এই কলকাতার মানে কলকাতার বন্দরে এসেছিল। তো সেটি মানে সাধারণ লোকের জন্য ও যাওয়ার মোটামুটি ছিল, জনগণের ছিল। এখন নরেন্দ্রনাথ অল্প বয়সের ছেলে, আর তার বন্ধুরাও ধরেছে, বলে চল ওখানে আমরা যুদ্ধ জাহাজটা দেখতে যাবো। তাই নরেন্দ্রনাথ বলেছে, পরে জানতে পারলেন যে ওই কলকাতার একটা অফিসে যেতে হবে, সেখানে গিয়ে এক সাহেবের কাছ থেকে আগে অনুমতি অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে উনি সই করে দেবেন, অনুমতি দেবেন, তখনই জাহাজে তারা প্রবেশ করতে পারবেন। তখন ওইখানে যখন ওই অফিসে গিয়েছে, অফিসে যেতে তখন দারোয়ান ছিল, সাহেবের কাছে যাওয়ার আগে দারোয়ান দাঁড়িয়ে আছে রাস্তায় বারান্দায়। তখন সে বলে, যাই ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, যাও ভাগো হয়ে আসে, ওকে বার করে দিয়েছে। তখন নরেন্দ্রনাথ বড় মনটা বলে, তাই তো কি করা যায়, তখন চুপচাপ ওই সামনে থেকে দাঁড়িয়ে দেখছে লোকগুলো ওই দারোয়ানের সামনে দিয়ে ওই দোতলায় একটা ঘরে সব লোকগুলো যাচ্ছিল ওই আবেদনপত্র নিয়ে। ওই সামনে ভেতরে ওই একটা ঘরের ভিতরে দিয়েছে, এবং সেই সাহেব সেখানে বসে আছেন। সেই সাহেব মাথা নিচু করে টেবিলের উপরে খালি সই করে দিয়ে যাচ্ছেন, আর তারা ওই আবেদনপত্র পাস করে নিয়ে এসে লোকেরা নেমে যাচ্ছে। তো ওটা দেখতে পেয়েছে, কিন্তু সে বুদ্ধিমান আমাদের নরেন্দ্রনাথ, সে ওই বাড়ির পিছন দিকে দেখলো একটা, তখনকার দিনে বেশি দেখা যেত এই লোহার তৈরি একটা সিঁড়ি, একটা মানে ঘোরানো সিঁড়ি, স্পাইরাল সিঁড়ি আছে।
সে সিঁড়ি দিয়ে সে ওই পিছন দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ঠিক ওই দোতলায় বারান্দায় উঠে গেল। উঠে গিয়ে ওই অন্য সমস্ত লোকেদের দলের মধ্যে ও ভিড়ে গেল এবং সাহেবের সামনে গিয়ে তার আবেদনপত্রটা নয়ননাথ দেখিয়ে দেয়। আর সাহেব তো আর মাথা তুলে দেখেনি যে কে দিচ্ছে, বাচ্চা ছেলে দিচ্ছে না বুড়ো দিচ্ছে, কে দিচ্ছে। আর সাহেব বাস ওই সই করে দিয়ে চলে এসেছে। আর তখন আবার ওই দারোয়ান তাকে বার করে দিয়েছিল, সেই দারোয়ানের সামনে দিয়ে হাসতে হাসতে ও সেই প্রত্যেক ইয়ে নিয়ে অনুমতি নিয়ে বেরিয়ে আসছে। তখন ওই দারোয়ান দেখতে পেয়েছে যে আরে ছেলেটাকে তো ভাগিয়ে দিলাম, এ আবার কি করে উপর থেকে আবার সই করে নিয়ে এসেছে, চলে এসেছে। তখন তুমি কিভাবে গেলে ওখানে? তখন নরেন্দ্রনাথ বলেছে হিন্দিতে, ওকে বলছে मैं जादू जानता हूँ, मैं जादू जानता हूँ। তো এরকম মানে অদ্ভুত ধরনের মানে নরেন্দ্রনাথের এই সমস্ত ছিল। আরো কত সব ঘটনা এখানে দিয়েছেন, এগুলো আপনারা জানেন, অনেক সবাই পড়েছেন স্বামীজির জীবনী পড়তে গেলেই। এবং আরো দু একটা জিনিস এখানে উল্লেখ করেছেন শরৎমালায়, যে ছোটবেলা থেকে এই সত্য কথা বলতে হবে। এইটা যেমন দেখা যায় ঠাকুরের মধ্যেও, আবার ঠিক দেখা যায় এই নরেন্দ্রনাথের মধ্যেও। এই জন্যে এই যে ঠাকুরের মায়ের বা স্বামীজির যে সমস্ত আমাদের শিক্ষা দিচ্ছেন, যে সমস্ত আমাদের এই পালন করতে বা সাধনা করতে বলছেন, তার মধ্যে এই জিনিসগুলো আমরা খুব লক্ষ্য করি। সত্যনিষ্ঠা, এই ব্যাপারে আমাদের ঠাকুরের সন্তানদের কি গৃহী ভক্ত বা বলবো ত্যাগী সন্ন্যাসী, সকলের জীবনে এই সত্যনিষ্ঠার প্রতি তাদের অনুরাগ, এটি খুবই লক্ষ্য করি। আমাদের এইগুলো দিয়েই আমাদের বলবো আজকের দিনে আমরা যে একটি বলবো একটা ভাব আন্দোলন অর্থাৎ মুভমেন্ট, অর্থাৎ রামকৃষ্ণ সংঘ বলে যে আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, রামকৃষ্ণ মুভমেন্ট। তার মধ্যে এই যে হাজার হাজার বা লক্ষ লক্ষ মানে অনুরাগী বা বলবো অনুরাগী বা যারা অনুগামী, এই যে সব ভক্ত, এবং তারা সবাই হলো আধ্যাত্মিকতার পিপাসু। তারা আধ্যাত্মিক জীবনযাপন করার জন্য সাধনা করছেন। তার মধ্যে এই জিনিসগুলো অত্যন্ত গভীরভাবে তাদের উপরেও প্রভাব বিস্তার করছে। আমাদের এই এখনকার যারা এই বলবো সন্ন্যাসী বা গৃহী, যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত অনুরাগী বৃন্দ, তাদের মধ্যেও এই সাধনাটি অর্থাৎ এই যে সত্যনিষ্ঠা, সেটি আমরা খুব লক্ষ্য করি। এবং এইটি আসলে ওই ঠাকুরের মায়ের, স্বামীজি, অন্যান্য ভক্তদের জীবন থেকেই আমাদের ভক্তরাও আমরাও শিখতে পারছি, জানতে পারছি যে না, এই আধ্যাত্মিক জীবনের একটা অত্যাবশ্যক শর্ত হলো যে কথাবার্তায়, চাল চলনে, ব্যবহারে মন মুখ এক করতে হবে, চলতে হবে এবং সত্যনিষ্ঠা রাখতে হবে। এখানে দেখুন 44 পৃষ্ঠায় শরৎমাল বলছেন, 44 পৃষ্ঠায় আমার বইতে অধ্যায়ের নাম হলো নরেন্দ্রনাথের প্রথম আগমন ও পরিচয়। 44 পৃষ্ঠা সেখানে বলছেন, বাল্যকাল হইতেই শ্রীযুত নরেন্দ্র সত্যনিষ্ঠ ছিলেন। যৌবনে পদার্পণ করিয়া তাহার উক্ত নিষ্ঠা বিশেষ বর্ধিত হইয়াছিল। তিনি বলিতেন, মিথ্যা কথা হইবে বলিয়া ছেলেদের কখনো জুজুর ভয় দেখাই নাই, এবং বাটিতে কেহ ঐরূপ করিতেছে দেখিলে তাহাকে বিষম তিরস্কার করিতাম। ইংরেজি পড়িয়া এবং ব্রাহ্ম সমাজে যাতায়াতের ফলে বাচনিক সত্যনিষ্ঠা তখন এতদূর বাড়িয়া গিয়াছিল। এটি বলছেন যে এই নরেন্দ্রনাথ নিজের কথাতেই এখানে মানে শরৎমাল তুলে ধরেছেন যে মিথ্যা কথা হবে সেই জন্য জুজুর ভয় দেখানো, মানে এইরকম মানে ভয় দেখানো বা মজা মস্করা করবার জন্য মিথ্যা কথা বলতে চাইতেন না। ঠাকুরেরও যেমন দেখা যায় যে না, মিথ্যা মানে সত্য হানি হবে, সত্য কথা মানে বলে ফেলেছেন। কোনো ভক্তের বাড়িতে গিয়েছেন কলকাতায়, বলছেন না আর খাবো না, কিন্তু পেট ভরেনি, তো কি করেন, আর কিছু খাননি,
তারপরে বলছেন যে লুচি আর নেবেন না, তার লুচি নেননি, তখন মিঠাই দিয়ে বলছে পেট ভরাই। তো এইরকম সেখানেও অনেক আমরা লক্ষ্য করি সত্যনিষ্ঠার ব্যাপারে। তারপর আরো রয়েছে এই যে দরিদ্রের উপরে তার একটা বলবো দয়া, বা মানে তার দরিদ্র মানে মানুষের প্রতি একটু সাহায্য সেবা করা, এটি তখন ছিল। একটা বড় দোষ ছিল নরেন্দ্রের, সেটাও এগুলি বলেছেন যে কোনো একটা ব্যাপারে হঠাৎ যদি রেগে যেতেন তাহলে কিন্তু ভীষণ মানে ক্রুদ্ধ হয়ে উঠতেন এবং আত্মহারা হয়ে যেতেন, নিজেকে ভুলে যেতেন। এবং সেই আত্মহারা হয়ে যেত তখন বাড়িতে সমস্ত জিনিসপত্র যা ছিল বলে ভাঙচুর করতেন, নানান রকম মানে মানে অনেক কিছু মানে নেতিবাচক জিনিস সেগুলো দেখা যায়। তখন বলছেন যে মায়ের কথা থেকে পাই, ভুবনেশ্বরী দেবী বলছেন যখন এরকম খুব রেখে যেত তখন ওর মাথায় কিছু ঠান্ডা জল আমরা 2-1 বাটি জল ঢেলে দিতাম। 2-1 বাটি জল ঢেলে দিলেই তখন আবার আস্তে আস্তে করে এই নয়নাথ শান্ত হয়ে যেত। তখন উনি বলতেন যে বীরেশ্বরের পুত্র কামনায় কাশীধামে বীরেশ্বরের নিকট বিশেষ মানত করিয়াছিলাম, বীরেশ্বর বোধহয় তাহার একটা ভূতকে পাঠাইয়া দিয়াছেন, না হইলে ক্রোধ হইলে সে অমর ভূতের মতো অশান্ত ব্যবহার করে কেন। পরে পরবর্তীকালে স্বামীজিও বলছেন হ্যাঁ আমি ছোটবেলায় আমার ভিতরে ক্রোধ এত প্রচন্ড হতো যে আমার নিজেও একটা ভাবতাম যে তাই তো এরকম যদি ক্রোধ হয় তাহলে কখন কি কার উপরে কিরকম মানে করে বসবো, কার ক্ষতি করে বসবো। পরে দেখা গেল ভগবানের কৃপায় যে বলছেন নয়ননাথ নিজেই যে ভগবানের কৃপায় সেটা এখন দূর হয়ে গেছে, সেটা অনেকটাই দূর হয়ে গেছে, চলে গেছে। তো এইরকম ধরনের সমস্ত সুন্দর সুন্দর কথা। আর তারপরে বাবার সম্বন্ধে বিশ্বনাথ দত্তের সম্বন্ধেও এই যে বিশ্বনাথ দত্ত আর মা ভুবনেশ্বরী দেবী মানে এদেরও জীবন একটা অদ্ভুত ধরনের ছিল। এই মানে এই বলছেন যে এই নয়নাথের পিতা বিশ্বনাথ দত্ত তিনি অ্যাটর্নি ছিলেন, কলকাতা কোর্টের হাইকোর্টের অ্যাটর্নি ছিলেন, অনেক পয়সা উপার্জন করতেন কিন্তু রাখতে পারতেন না, সঞ্চয় করা তার মধ্যে ছিল না, বলে সঞ্চয়ী আর মিতব্যয়ী হইতে দেয় নাই, যে অল্প স্বল্প যত অল্প মানে খরচে অল্প খরচায় সংসার চালানো যায়, মানে এই যে পরিমিত মানে ব্যয় করা সেইটিও পারতেন না, আবার এই যে সঞ্চয় করে রাখা পারতেন না। কেননা যখনই কোনো গরিব মানুষ এসে কিছু সাহায্য চাইতো তখন বিশ্বনাথ কাউকে ফেরাতে পারতেন না। এমনকি নেশা করে দিন কাটিয়ে দিচ্ছে, মানে নেশা ভাঙ করে মদ খেয়ে দিন কোনো কাজকর্ম না করে পড়ে আছে, কিংবা কোনো কাজ করে না, আলস্য হয়ে কাটায়, কিন্তু খেতে তো হবে, সেই জন্যে খাবার চাইতো বিশ্বনাথ দত্তের বাড়িতে এসে এই অন্নদান। বলছেন এই এই বিশ্বনাথ দত্ত বলে যখনই কোনো লোক কিছু খাবার চাইতো তিনি ফিরিয়ে দিতেন না, তিনি দিয়ে দিতেন। আর কোনো কিছু অভাব হতো, কোনো পয়সা দেওয়া এটা করে সাহায্য করা, তিনি অকাতরে দিতেন। এমনকি অন্য যারা এই মানে নরেনের যারা কাকা জ্যাঠা যারা ছিল তাদেরও যা কিছু অভাব হতো বিশ্বনাথ দত্তই দিতেন। সেই জন্যেই কিছু সঞ্চয় করতেন না বলে এই বিশ্বনাথ দত্তের হঠাৎ করে মারা গেলেন, বিশ্বনাথ দত্ত হঠাৎ করে মারা গেলেন। আর মারা যাওয়ার ফলেই সঙ্গে সঙ্গে দেখা গেল প্রচন্ড পরিমাণে দারিদ্র তাদের পরিবারে। এই যে নরেন্দ্রনাথ আছে তখন তার ছোট ভাই মহিমবাবু অর্থাৎ মহেন্দ্রনাথ দত্ত, আর তার ছোট ভূপেন্দ্রনাথ দত্ত, আর ওই বোন 2-1 জন আছে। তাই এই পরিবারে এরকম এরা রয়েছে। হঠাৎ করে একদিন রাত্রে হার্ট অ্যাটাকে বিশ্বনাথ দত্ত মারা গেলেন। কয়েকদিন মানে ভুবনেশ্বরী দেবী চালালেন, কিন্তু এর পরে আর চালানোর মধ্যে কিছুই সংস্থান ছিল না। সেই জন্য বাধ্য হয়েই নরেন্দ্রনাথ এই চাকরির
সন্ধানে বেরুলেন, চাকরির সন্ধানে বেরুলেন, যে বিদ্যাসাগরের স্কুলে একটা চাকরি পেলেন, অর্থাৎ শিক্ষকতার কাজ পেলেন। শিক্ষকতা কয়েক মাস ওইখানে করতে না করতেই বিদ্যাসাগরের জামাতা, বিদ্যাসাগরের এক জামাই এই নরেন্দ্রনাথের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। সেই কথা নরেন্দ্রনাথ শুনতে পেয়ে বিরক্ত হয়ে সেই কাজ ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবার সেই কলকাতার রাস্তায় মানে এই বিভিন্ন সব অফিসে অফিসে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, যাতে কিনা একটা চাকরি পান। অনেক দিন অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু চাকরি আর পাননি। এরকম করে কিন্তু বাড়িতে দেখতে পাচ্ছেন যে এই যে 4-5টি প্রাণী, তাদের কোনোদিন হয়তো পেট ভরছে, কোনোদিন হয়তো পেট ভরছে না, কোনোদিন আধা পেটেই তারা থাকছে। এমনকি সকালবেলা বুঝতে পারছেন নরেন যে আমাদের মানে সকলের হয়তো মানে ভাত মানে চাল অতটা নেই। তখন বুঝে নিয়েই মাকে বলতেন যে মা, আমি আর দুপুরে ফিরছি না, আজকে আমি দুপুরে এখানে খাচ্ছি না, আমি আমার আছে মানে নিমন্ত্রণ আছে, কোথায় বাইরে খেয়ে নেব, বাইরে খেয়ে নেবো, নিমন্ত্রণ আছে। এই কিন্তু আসলে কথা হলো বাইরে কোনো নিমন্ত্রণ তেমন কিছুই ছিল না, শুধুমাত্র যে সেই দিন অনাহারে থেকেও যাতে মায়ের বা এই যে ভাইয়ের বোনেদের যাদের পেটটা ভরে, সেই এতটাই মানে দারিদ্র্যের মধ্যে এই নরেন্দ্রনাথ পড়লেন, যেহেতু বিশ্বনাথ দত্তের কোনো সঞ্চয় বলে কিছু করতেন না। সেই জন্যে এই যে সঞ্চয় এত পয়সা উপার্জন করছেন বাবা, আর এই সব নেশা ভাঙ করে দিন কাটিয়ে দিচ্ছে, কিছু কাজকর্ম করছে না, করতে চাইছেও না। সেই লোকগুলোকে পয়সা দিয়ে তাদেরকে খাবার দাবার দিয়ে দেওয়াটা নরেন্দ্রনাথ কিন্তু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। সেই জন্য বাবাকে তার জন্য প্রতিবাদ করছেন যে তুমি এইগুলো কি করছো, যারা এইসব নেশা ভাঙ করে এদেরকে তুমি এরকম দান করছো, মানে অনেক টাকা পয়সা দিচ্ছ, খাবার দাবার দিচ্ছ, এটা বন্ধ করো। কিন্তু তখন এই মানে বিশ্বনাথ কিন্তু বলছেন না, দেখ এর মানে আরেকটা দিক নরেন্দ্রনাথ দেখতে পেলেন, কেন বিশ্বনাথ দত্ত এই এই মানুষগুলোকে এত মানে দয়া করছেন, এত সেবা করছেন। বলছেন যে বিশ্বনাথ তখন তাকে বুঝিয়ে বলছেন নরেনকে, মনুষ্য জীবন যে কত দূর দুঃখময় তা তুই এখন কি বুঝিবি। যখন বুঝিতে পারিবি তখন ওই দুঃখের হস্ত হইতে ক্ষণিক মুক্তির জন্য যারা নেশা ভাঙ করে তাহাদেরকে পর্যন্ত দয়ার চোখে দেখিতে পারিবি। এই জিনিসটি লক্ষ্য করুন যে এই জিনিসটি কিন্তু নরেন্দ্রনাথ খুব হাড়ে হাড়ে বুঝেছিলেন, যে যারা এই দুঃখের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে অনেকেই নেশা করে মানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই এত মানে জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা পেয়েছে, তার থেকে একটু নিষ্কৃতি পাওয়ার জন্যে যারা নেশা ভাঙ করে, তাতেও বলছেন স্বামীজির পরে দেখা যায় যে তাদের প্রতিও খুব সহানুভূতি ছিল, তো হয়েছিল। এটি বিশ্বনাথ দত্ত আগে থেকেই বলে দিয়েছিলেন এবং সেটা আমরা লক্ষ্য করি। আর এই বিশ্বনাথ দত্তের এবং এই সমস্ত ছিল, আবার আরো অনেক সব গুণের কথা এখানে আছে, সেগুলোর মধ্যে যাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি বলছেন এখানে 1883 খ্রিস্টাব্দের শীতকালে নরেন্দ্রনাথ যখন বিয়ে পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হইতেছিলেন, তখন তাহার পিতা সহসা হৃদরোগে প্রাণত্যাগ করিয়াছিলেন। তাহার মৃত্যুতে তাহার স্ত্রী পুত্রেরা এককালে নিঃস্ব অবস্থায় পতিত হইয়াছিল। এখানে একটা আবার পাদটিকাও দিয়েছেন। সেইখানে পাদটিকায় দেখা যাচ্ছে উনি বলছেন যে এই যে নরেন্দ্রনাথ যখন বিয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন তার বাবার দেহত্যাগ হলো, এটা ঠিক নয়। বলছেন পিতার মৃত্যু বিয়ে পরীক্ষার পরে হয়, বিয়ে পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন না, শুধু পরে। এবং সেটা অষ্টম অধ্যায় বলছেন এই বইতেই একটু অন্যরকম আছে। সেই জন্যে এখন আমরা দেখলাম এই যুগনায়ক বিবেকানন্দ আর ওইটি মনে হয় স্বামীজির যে ইংরেজি জীবনী রয়েছে
সেখান থেকে নিয়েই এটি লেখা হয়েছে যে দেখা যাচ্ছে, মানে এটি হলো ইতিহাসের ঘটনা, যে স্বামীজির বিয়ে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল 1884 খ্রিস্টাব্দে। 1884 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি মানে ফলাফল প্রকাশিত হয় এবং দেখা গেল নরেন্দ্রনাথ দ্বিতীয় বিভাগে পাশ করেছেন। নরেন্দ্রনাথ দ্বিতীয় বিভাগে পাশ করেছেন। আর জানুয়ারি 30 আর 25শে ফেব্রুয়ারি হঠাৎ রাত 10টা বা 11টার সময় এই বিশ্বনাথের দেহত্যাগ হয়। হার্ট অ্যাটাক হয়েছিল, হঠাৎ হার্ট অ্যাটাক হয় এবং হার্ট অ্যাটাকের তার মানে তিনি প্রাণত্যাগ করেন। সেই তিনি নরেন্দ্রনাথ সেখানে ছিলেন না, বাড়িতে ছিলেন না, ওই বরানগরে কোনো বন্ধুর বাড়িতে একটা মানে গানের আসরে সব ছিলেন। সেখানে হেমালি বলে একজন ওই বাড়ির মানে বলবো যে মানে কাজকর্ম করেন, সে গিয়ে নরেন্দ্রনাথকে প্রথম খবর দেয়। নরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন, দেখেন যে হ্যাঁ পিতার দেহত্যাগ হয়েছে। তাই এরপরে নরেন্দ্রনাথের মাতা ভুবনেশ্বরী দেবীর কথা গুণপনা এখানে লক্ষ্য করি, এখানে হয়েছে। এর মধ্যে আমরা পরে দেখি যে নরেন্দ্রনাথের চতুর্থ অধ্যায় সেখানে দেখি যে নরেন্দ্রনাথ প্রথম দেখলেন ভুবনেশ্বরে, সেখানকার বর্ণনা এবং তারপরে তার জীবনের বিভিন্ন রকমের কতগুলো বলবো দিক, প্রতিভা বিকাশ, সেগুলো এখানে উল্লেখ করা হয়ে এলো। তারপরে এখন যে আবার দক্ষিণেশ্বরে ওই কথা দিয়েছেন তিনি যাবেন, সেটি যেতে যেতে বেশ দেরি হয়েছিল, সেই কথা এখানে উল্লেখ করেছেন। এখন সেখানে গেছেন, গিয়ে স্বামীজির মানে কি মানে সেদিন কি ঘটেছিল দ্বিতীয় দর্শনে, সেটাই এখানে উল্লেখ করেছেন। বলছেন যে হ্যাঁ, এখানে স্বামীজির কথাটি এখানে উল্লেখ করেছেন। হ্যাঁ, যে ওই ঘরে একেবারে উপস্থিত হয়েছেন নরেন্দ্রনাথ, কিন্তু সেদিন আগে দিন বলে দিয়েছিলেন যে একাকি যেতে হবে। তা একাই যেমন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তারপরে অনেক দূর গিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছালেন, একবারে তার ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন। এবং ঘরে গিয়ে উপস্থিত হতেই বলছেন যে শয্যা পার্শ্বে অবস্থিত ছোট তক্তপোষখানির উপর একাকী আপন মনে বসিয়া আছেন, নিকটে কেহই নাই। আমাকে দেখিবা মাত্র, মানে নরেন বলছেন তিনি, দেখিবা মাত্র সাল্লাদে নিকটে ডাকিয়া উহারে এক প্রান্তে বসাইলেন। বসিবার পরে কিন্তু দেখিতে পাইলাম তিনি যেন কেমন এক প্রকার ভাবে আবিষ্ট হইয়া পড়িয়াছেন এবং অস্পষ্ট স্বরে আপনা আপনি কি বলিতে বলিতে স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করিয়া ধীরে ধীরে আমার দিকে সরিয়া আসিতেছেন। এই মানে নরেন ভিতরে প্রবেশ করে দেখে যে ঠাকুর একাকী ওই ছোট খাটটির উপর বসে আছেন, আর ঠাকুর নরেনকে দেখতে পেয়ে তার ওই খাটের উপরে তার পাশে গিয়ে বসালেন। বসিয়ে তারপর তার নরেনের দিকে এক দৃষ্টি মানে তাকাতে লাগলেন কতক্ষণ ধরে, এবং তার দিকে এগিয়ে আসতে লাগলেন। এগিয়ে এসে এবং মুখে এই আপনা আপনি কি বলে যাচ্ছেন, কিন্তু সেটা অস্পষ্ট, মানে নরেন্দ্রনাথ শুনতে বা বুঝতে পারছেন না কি বলছেন, কিন্তু এরকম অস্পষ্ট ভাবে আপনা আপনি কি বলে যাচ্ছেন। আর তার দিকে লক্ষ্য রেখেই তিনি ঠাকুরের নরেনের দিকে এগিয়ে আসছেন ঠাকুর। তখন নরেন ভাবছেন যে পাগল বুঝি পূর্বদিনের ন্যায় আবার কোনরূপ পাগলামি করিবে। ওইরূপ ভাবিতে না ভাবিতে তিনি সহসা নিকটে আসিয়া নিজ দক্ষিণ পদ আমার অঙ্গে সংস্থাপন করিলেন, মানে ডান পাটি তুলে ওই নরেনের উপরে মানে পাটা রাখলেন। বলছেন আমার অঙ্গে দক্ষিণ পদ আমার অঙ্গে সংস্থাপন করিলেন এবং উহার স্পর্শে মুহূর্তের মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি উপস্থিত হইল। বলেছেন যে হঠাৎ করে ওই মুহূর্তের মধ্যেই পা মানে স্বামীজির ভাবতে পারি যে কোলের উপরে পাতে রেখেছেন, আর সঙ্গে সঙ্গে বলছেন যে একটা নতুন ধরনের একটা উপলব্ধি, একটা অভিজ্ঞতা হচ্ছে। তখন কি বলছেন যে চক্ষু চাহিয়া দেখিতে লাগিলাম দেওয়ালগুলির সহিত গৃহে সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে, অর্থাৎ
সামনে যে দেওয়াল ঘর বাড়ি রয়েছে সব যেন কোথায় বিলীন হয়ে যাচ্ছে, শূন্যে চলে যাচ্ছে। আর বলছেন যে কোথায় সমগ্র বিশ্বের সহিত বলছেন নিজের আমিত্ব যে এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইয়া ছুটিয়া চলিয়া, নিজের আমিত্বটাও কোথায় যেন শূন্যে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। আর এই আমিত্বটা যদি চলে যায় তাহলে তো আমার মরণ উপস্থিত, এইটাই তিনি ভেবে একবারে বলবো ঘাবড়ে গেছেন। যে এই তো তখন দারুণ আতঙ্কে অভিভূত হইয়া পড়িলাম, মনে হইল আমিত্বে নাশেই মরণ, সেই মরণ সম্মুখে অতি নিকটে। সামলাইতে না পারিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, ওগো তুমি আমায় এই কি করলে, আমার যে বাপ মা আছেন। এই হলো অবস্থা। এটা খুব সুন্দর জিনিস, মানে অদ্ভুত। এই নরেন্দ্রনাথের মতন মানুষ এইরকম ধরনের মানে বলবো সাধারণ মানে যারা অজ্ঞানে অন্ধকারে আবদ্ধ, মায়ার বন্ধনে আবদ্ধ, ভববন্ধনে আবদ্ধ, তাদের মতন কথা বা অভিজ্ঞতা দেখা যাচ্ছে নরেনের মধ্যে। আগেই বললেন যে ঠাকুর নরেনকে দেখে চিনতে পেরেছিলেন যে তিনি হলেন সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে এইবার অবতীর্ণ হয়েছেন। তিনি সপ্তর্ষির এক ঋষি, আর তিনি একজন সাধারণ মানুষ নন। তিনি এসেছেন এই জগন্মাতার এই ধর্ম সংস্থাপন রূপ মহান কার্যের এই দায়িত্ব করবেন, মানে দায়িত্ব পালন করবেন বলেই এসেছেন। এবং তিনি একজন উচ্চ মার্গের ব্যক্তিত্বই হবেন নরেন্দ্রনাথ। কিন্তু এইখানে এই যখন এই ঠাকুর তাকে স্পর্শ করছে না, তার ডান পাটি তার উপরে যখন তার শরীরের উপরে রাখছেন, রাখতেই তার এই উপলব্ধি, অর্থাৎ দেখছেন যে নিজের আমিত্ব, এই সামনে পৃথিবী ঘর বাড়ি সমস্ত যেন ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই অবস্থায় ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে বলছেন, ওগো তুমি আমায় এই কি করলে, আমার যে বাপ মা আছেন। অর্থাৎ সাধারণ মানুষের ভয় পেয়ে গেলে কি হয়, বাপ মার স্মরণ নাই, বাপ মা আছে বলে এরকম চিৎকার করে উঠেছেন নরেন্দ্রনাথ। এই কথা শুনে সঙ্গে সঙ্গে আবার ঠাকুর বলে, ও আচ্ছা, তাহলে সঙ্গে সঙ্গে তার ওই বলছেন যে ওই অদ্ভুত বলছেন, পাগল আমার ওই কথা শুনিয়া খল খল করিয়া হাসিয়া উঠিলেন। খল করে ঠাকুর হেসে উঠলেন, হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করিতে করিতে বলিতে লাগিলেন, তবে এখন থাক, একেবারে কাজ নাই, কালে হইবে, তবে এখন থাক বলে নরেনের বুকে হাত দিয়ে স্পর্শ করছেন। তখন মুহূর্তের মধ্যে দেখা গেল যে এই যে একটা ধ্বংসাত্মক দৃশ্য বা অদৃশ্য হয়ে যাচ্ছে সবকিছু, এই যে যে অভিজ্ঞতাটা দেখছিল নরেন, সেইটি দূর হয়ে গেল, চলে গেল। সেখানে দেখলেন আবার যে সমস্ত জিনিস আগে যা দেখেছিলেন সব জিনিস সেইভাবেই রয়েছে, সব সুন্দর আছে, কোনো কিছুই ধ্বংস হয়নি, ভালোভাবে আছে। যে এইরকম দেখলেন যে যা ছিল যেমন ছিল তেমনটাই সেই সব জিনিস আছে, কোনোটাই কোনো ধ্বংস হয়ে যায়নি। তা এই জিনিসটি বুঝতে দেখে তখন নরেন্দ্রনাথ ভাবছেন যে এই তো দেখছি সেই পাগলামি, যে আগের দিনে যেরকম আমাকে নিয়ে নানান রকম উল্টা মানে কি সব কথাবার্তা বলছিল, পুরাতন ঋষি নররূপী নারায়ণ অমুক, আমি বিশ্বনাথ দত্তের ছেলে, সে কিনা বলছে আমি নারায়ণ অমুক, তুমি নররূপী নারায়ণ, এই সমস্ত কথা বলছেন। তা সেই জন্যে এই জিনিসটি নিয়ে তিনি এরকম ভাবছেন যে এইখানেও যে এই অদ্ভুত একটা তাকে স্পর্শ করে এরকম একটা অদ্ভুত হলো, তাহলে এইটা কি হতে পারে। এখন পাগল, কিন্তু এই ধরনের জিনিস, অর্থাৎ আমার মনের উপরে তার প্রভাব, তিনি প্রভাব বিস্তার করছেন। তার মনের শক্তি মানে আমার থেকে অনেক বেশি উপরে আছে। যে আমি তো নিজেকে মনে করি আমি অত্যন্ত মানে শক্ত মনের মানুষ, আমার মনের শক্তি, বুদ্ধির শক্তি অত্যন্ত প্রবল, এবং আমার শক্ত মনের উপরে এরকম ধরনের প্রভাব বিস্তার করা এটি সাধারণ কথা নয়।
এইটি কি করে সে আমার উপর এরকম প্রভাব বিস্তার করলো। এই যে ম্যাসমেরিজম আমরা শুনি সাইকোলজিতে, ম্যাসমেরিজম আমাকে এরকম আমার আমার ইচ্ছা শক্তিকে এবার পুরো ধ্বংস করে দিল, আর তার ইচ্ছাকে এখানে প্রবল করে তুললো। এইটি তিনি ভাবতে লাগলেন, এইটি কি করে সম্ভব? আমি তো অত কাঁচা মনের মানুষ নই, আমি তো একজন, আমার মনে নিজের তো অহংকার আছে, আমার মনে এত শক্ত, এরকম ভাবছেন। আর এইদিকে ঠাকুর কিন্তু খলখল করে হেসে উঠলেন, কিন্তু ওর মনে কিন্তু এখানে একটা খটকা লেগে গেল, ঠাকুরের মনে একটা খটকা লেগে গেল যে এ কি রকম হতে পারে, যে মানুষটি এত বিরাট আধার, আধ্যাত্মিক জগতের একজন মহাদিকপাল, সে কিনা ভবিষ্যতের এই মানে মায়ের কাজের জন্য এসেছে, আর তার মধ্যে মায়ার এই যে প্রভাব, যে আমার বাবা আছে মা আছে, মানে এই যে সংকীর্ণ মানে আমি বোধ, এই যে মিথ্যা, এই অজ্ঞান প্রসূত যে আমি আমার বোধ, এটি তো সাধারণ জীবের হয়, এ তো নরেন্দ্রনাথ সাধারণ জীব নয়, তাই এর মধ্যে কি করে হয়? তাহলে কি আমি এর সম্বন্ধে যা কিছু আগে দেখেছি, যে সেই মানে কাশি থেকে একটা তারা মানে একটা জ্যোতিষ্ক সেই কলকাতার বুকে ভেসে আসছে, আর সেটি দেখেই আমি বুঝতে পারলাম যে এই সেই আমার যে চিহ্নিত যে আমার বার্তাবাহক যে ব্যক্তি, সেই এই পৃথিবীতে জন্ম নিচ্ছে, আর সেই হলো নরেন্দ্রনাথ। কিন্তু এখানে দেখতে পাচ্ছি নরেন্দ্রনাথ একজন সাধারণ জীবের মতন ব্যবহার করছেন। তাহলে কি আমার দর্শন যেগুলো আমি যা দেখেছিলাম সেগুলো কি মানে ভুল? অর্থাৎ এই নরেন্দ্রনাথ কি সেই আমার যে দর্শনের মধ্যে আমি আমার মা আমাকে যাকে দেখিয়েছিলেন, সেই মানে মায়ের এই বার্তা, মায়ের এই ধর্মকে এই প্রতিষ্ঠা করবার জন্য যে এই যে বার্তা বাহক যে ব্যক্তি আসবেন, সেই ব্যক্তি কি এই নরেন্দ্রনাথ নাকি অন্য কেউ হবেন? এই নিয়ে একটা মনে বিরাট সন্দেহ হলো। সেই সন্দেহ বোঝাবার জন্যেই পরে দেখা যাচ্ছে যে তৃতীয়বারে যখন আবার এই দক্ষিণেশ্বরে এসেছিল এই নরেন্দ্রনাথ, সেইখানে দেখা যাচ্ছে যে এই তাকে তিনি নিয়ে চলে গেলেন পাশে এই যদু মল্লিকের বাগান বাড়িতে। যদু মল্লিকের বাগান বাড়িতে নিয়ে গেলেন, সেখানে সেই যে রান্নাবাড়ির পাশে ছিল সে বিরাট একটি মানে বাড়ি, সেই বাড়ির একটা বিরাট উপরে দোতলায় একটা হল ঘর ছিল, সেখানে সেই যীশু খ্রিস্টের তার যীশু মানে মেরি মা মেরির কোলে যীশু খ্রিস্ট, সেই ছবিটি ম্যাডোনা, সেই ছবিটি সেখানে ছিল। সেইটি দেখে একদিন ঠাকুরের সমাধি হয়ে যায়, এবং সেই জীবন্ত রূপে সেই ছবির মধ্যেই যীশু খ্রিস্টের দর্শন হয়েছিল তার। সেইটি হয়েছিল ওই বিরাট হল ঘরে, সে প্রাসাদের মতন বাড়ি, সেই বাড়িটা এখন নেই। সেই বাড়িটি ওই এখন ওই কলকাতার এই যে বালির যে ব্রিজ বা ওই গঙ্গার উপরে সেইখানে যে রেল লাইন, সেইখানে রেল লাইন দিয়েছে, তার উপর দিয়ে সেই রেল লাইনের মানে এই ভারতের রেলওয়ে বোর্ড ওই জায়গাটা কিনে নেয়, কিনে নিয়ে ওই ব্রিজ করতে হবে, এখন যেটা ব্রিজ আছে আমাদের সেই ব্রিজ করতে হবে, আর সেই জন্যেই ওই বাড়িটিও তারা ভেঙে ফেলে, ভেঙে ফেলে সেই বাড়িটি আর নেই, অস্তিত্ব নেই। কিন্তু যেখানে আর এই যে কথাটি বলছিলাম যে নয়ননাথকে দক্ষিণেশ্বরে নিজের ঘর থেকে সঙ্গে করে নিয়ে গেলেন সেই যদু মল্লিকের বাগান বাড়িতে, সেই রান্না বাড়িতে বলছেন ঠাকুর, রান্না বাড়িতে নিয়ে গেলেন, সেখানে লোকজন বেশি একটা যায় না, কিন্তু এই দক্ষিণেশ্বরে তার ঘরে বা এই চত্বরে সেখানে সবসময় লোকজন থাকে। সেই জন্যে ওই যে তার সংশয় জেগেছিল মনেতে, যে তার দর্শনের মধ্যে আগে যে যাকে দেখেছিলেন, যে মানে যে ব্যক্তির কথা ভেবেছিলেন দেখেছিলেন, সেই ব্যক্তি কি এই নরেন্দ্রনাথ বিশ্বনাথ দত্তের ছেলে,
নরেন্দ্রনাথ নাকি অন্য কেউ হবেন, সেইটি পরীক্ষা করবার জন্যে, এই সংশয় থেকে মুক্ত হওয়ার জন্যে তখন এই নিরিবিলি জায়গাতে এই যদুমল্লিকের বাগান বাড়িতে চলে আসেন। এই তৃতীয় দিন, এটা হলো মানে তৃতীয় দর্শন দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের তৃতীয় দর্শন নিয়ে এলেন। নিয়ে সে তাকে স্পর্শ করে তাকে মানে তার বাহ্য সংজ্ঞা নরেন্দ্রনাথ হারিয়ে ফেলেন। তখন তাকে অনেকগুলো কঠিন, কতগুলো মানে গুহ্য কতগুলো খুব মানে বিরাট মানে তাত্ত্বিক প্রশ্ন তাকে করেছিলেন ঠাকুর। সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নরেন্দ্রনাথ দেয়, কিন্তু নরেন্দ্রনাথ কিন্তু নিজে সেগুলো আর পরে মনে রাখতে পারেননি বা তিনি জানতে পারেননি। তো সেই উত্তরে ঠাকুর সন্তুষ্ট হয়েছিলেন যে না, তিনি যাকে দেখেছিলেন সেই মানে নির্দিষ্ট ব্যক্তি, যে যার উপরে এই মায়ের এই যে মহান মানে এই প্রচার কাজ, এই ধর্ম স্থাপন রূপ কাজ, সেটি তাকে দিয়ে করাবেন, সে এই হলো এই নরেন্দ্রনাথই। সেটি এইভাবে তিনি নিশ্চিত হয়েছিলেন। তো এই তৃতীয় দর্শনের কথা, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এখানে সেই হ্যাঁ, এখানে দেখুন পরের 53 পৃষ্ঠায় আছে, এখানে আছে যে দক্ষিণেশ্বরে সেদিন জনতা ছিল বলিয়াই হোক বা অন্য কোনো কারণেই হোক, ঠাকুর ওই দিন নরেন্দ্রনাথকে তাহার সহিত শ্রীযুত যদুলাল মল্লিকের পার্শ্ববর্তী উদ্যানে বেড়াইতে যাইতে আহ্বান করিয়াছিলেন। যদুলালের মাতা ও তিনি স্বয়ং ঠাকুরের প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভক্তি সম্পন্ন ছিলেন এবং উদ্যানের প্রধান কর্মচারীর প্রতি তাহাদিগের আদেশ ছিল যে তাহারা উপস্থিত না থাকিলেও ঠাকুর যখনই উদ্যানে বেড়াইতে আসিবেন তখনই গঙ্গার ধারে বৈঠকখানা ঘর তাহার বসিবার নিমিত্ত খুলিয়া দিবেন। ওই দিবসেও ঠাকুর নরেন্দ্রের সহিত উদ্যানে ও গঙ্গা তীরে কিছুক্ষণ পরিভ্রমণ করিয়া নানা কথা কইতে কইতে ওই ঘরে আসিয়া উপবেশন করিলেন এবং কিছুক্ষণ পরে সমাধিস্থ হইয়া পড়িলেন। নরেন্দ্র অনতি দূরে বসিয়া ঠাকুরের উক্ত অবস্থা স্থিরভাবে লক্ষ্য করিতেছিলেন। এমন সময় ঠাকুর পূর্বদিনের ন্যায় সহসা আসিয়া তাহাকে স্পর্শ করিলেন। নরেন্দ্র পূর্ব হইতে সতর্ক থাকিয়াও ওই শক্তিপূর্ণ স্পর্শে এককালে অভিভূত হইয়া পড়িলেন। এইখানে নরেন্দ্রনাথ একজন অত্যন্ত মানে উঁচু মনের, মানে উচ্চ ভাব সম্পন্ন, শক্তি সম্পন্ন মনের অধিকারী ব্যক্তি। তার মন অত সহজে ঘাবড়ে যায় না বা ভয় পেয়ে যায় না। আর এইখানে দেখতে পাচ্ছেন যে কথায় কথায় ঠাকুর খালি স্পর্শ করছেন আর তাতেই তার মন আর কাজ করছে না, বুদ্ধি কাজ করছে না, তিনি নিজেকে হারিয়ে ফেলছেন, অভিভূত হয়ে যাচ্ছেন, মানে নিজেকে ভুলে যাচ্ছেন। এই জিনিসগুলো নরেন্দ্রনাথের কাছে নতুন অভিজ্ঞতা হচ্ছে এবং তাতে তিনি একটুখানি ভাবনায় পড়েছেন। বলছেন পূর্বদিনের মতো না হইয়া উহাতে তাহার বাহ্য সংজ্ঞা এককালে লুপ্ত হইল। কিছুক্ষণ পরে যখন তাহার পুনরায় চৈতন্য হইল তখন দেখিলেন ঠাকুর তাহার বক্ষে হাত বুলাইয়া দিতেছেন এবং তাহাকে প্রকৃতিস্থ দেখিয়া মৃদু মধুর হাস্য করিতেছেন। তো এই জিনিসটা সম্বন্ধে এখানে পরে বলছেন, ঠাকুর বলেছিলেন, পরেই আছে যে যখন নরেন্দ্রনাথের বাহ্য সংজ্ঞা লোপ করে দিলেন ঠাকুর, তখন তিনি কি করেছিলেন, তাকে কি জিজ্ঞেস করেছিলেন, সেইগুলো এবং কি উত্তর পেয়েছিলেন সেগুলো তিনি পরে অল্প বলেছেন, কিন্তু অনেক কথাই বলেননি। বলছেন সেই সব কথা বলা বারণ আছে। ওই কথা অর্থাৎ এই যে নরেন্দ্রনাথের যে প্রকৃত স্বরূপ সে যদি জানতে পারে তাহলে সে শরীর ছেড়ে দেবে, সে এই পৃথিবীতে আর থাকবে না, সেই জন্য বলা বারণ আছেন। তো এইখানে এই বাহ্য সংজ্ঞা লোপ হওয়ার পর ঠাকুর বলছেন, নিজেই বলছেন যে কি হয়েছিল সেদিন। বাহ্য সংজ্ঞা লোপ হইলে নরেন্দ্রকে সেদিন নানা কথা জিজ্ঞাসা করিয়াছিলাম। কে সে, কোথা হইতে আসিয়াছে, কেন আসিয়াছে, জন্মগ্রহণ করিয়াছে,
কতদিন এখানে পৃথিবীতে থাকিবে ইত্যাদি ইত্যাদি। সেও তদ অবস্থায় নিজের অন্তরে প্রবিষ্ট হইয়া ওই সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়াছিল। তাহার সম্বন্ধে যাহা কিছু দেখিয়াছিলাম ও ভাবিয়াছিলাম তাহার ওই কালের উত্তর সকল তাহাই সব প্রমাণ করিয়াছিল। সে সকল কথা বলিতে নিষেধ আছে। উহা হইতে কিন্তু জানিয়াছি, সে নরেন্দ্র যেদিন জানিতে পারিবে সে কে, সেদিন আর ইহলোকে থাকিবে না। দৃঢ় সংকল্প সহায়ে যোগ মার্গে তৎক্ষণাৎ শরীর পরিত্যাগ করিবেন। নরেন্দ্র ধ্যানসিদ্ধ মহাপুরুষ। এবং এই কথাই যখন নরেন্দ্রনাথের স্বামী বিবেকানন্দের দেহান্ত হয়, অর্থাৎ মহাসমাধি হয়, তার দুদিন আগে এই তার শিষ্য শরৎ চক্রবর্তী জিজ্ঞেস করছেন, আপনার কি আপনার স্বরূপের কথা সব জেনে নিয়েছেন? হ্যাঁ জেনেছি, বই কি জেনেছি তো। ঠাকুর নরেন পরিষ্কার ভাবে বলছেন, হ্যাঁ জেনেছি, বই কি জেনেছি তো। মানে আর বুঝতে পারলেন শরৎ বাবু যে আর তিনি শরীর থাকবেন। এবং তার দুদিন পরেই স্বামীজির মহাসমাধি হয় এবং এই শরীর ত্যাগ করে এই ধরাধাম থেকে বিদায় নেন। তা আজকে আমরা দেখছি সময়ও হয়ে গেছে, আমাদেরও এই ক্লাস থেকে বিদায় নিতে হবে। তাই এইখানে এই যে দুইজন দেখতে পাচ্ছি পাশাপাশি, তাই সেই জন্যে গম্ভীরানন্দ মহারাজ তার যুগনায় বিবেকানন্দের মধ্যে এই দুজনের যে মিলন, তাদের মধ্যে যে সমস্ত কথাবার্তা, সেগুলো যে অধ্যায়, সেই অধ্যায়ের নাম দিয়েছেন খুব সুন্দর, খুব তাৎপর্যপূর্ণ। বলছেন নারায়ণ সকাশে নর ঋষি। নারায়ণ সকাশে নর ঋষি। নর বলে একজন ঋষি ছিলেন প্রাচীনকালে, পুরাণের বইতে পাওয়া যায়। সেই নর ঋষিরই অবতার হলেন নরেন্দ্রনাথ। আর এই নারায়ণ, স্বয়ং পরব্রহ্ম নারায়ণ হলেন শ্রীরামকৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণ নারায়ণ, তার কাছে এসেছেন নর ঋষি নারায়ণ। তাই এদের মধ্যে কি, সেই জন্যই সুন্দর সব। তারপরে এই তার আগেকার নরেন্দ্রনাথের জীবনের ঘটনাবলী দেখিয়ে বলছেন এই যে প্রভাতের ইঙ্গিত, তারপরে উষার আলো, এই সমস্ত অধ্যায়ের নামগুলো দিয়েছেন গম্ভীর মহারাজ। তার থেকেই বুঝতে পারি যে সকলেই যে মানে বলছেন না, কথা ইংরেজিতে বলে মর্নিং শোজ দ্য ডে। ছোট মানে প্রথমে সকালবেলাতেই বোঝা যায় দিনটা কেমন যাবে। সেরকম নরেন্দ্রনাথের ভবিষ্যৎ কি, সেটা যেমন তার ছোটবেলা থেকেই আমরা দেখতে পাই। আর এই রামকৃষ্ণের আমরা যা অলৌকিক তার জীবনের এই যে জীবন যেভাবে তিনি গড়ে তুলেছেন নিজেকে, শ্রীরামকৃষ্ণের জীবন, তার যে গভীরতা এবং তার ব্যাপকতা, আবার এদিকে স্বামী বিবেকানন্দের জীবন, এই যখন আমরা পাশাপাশি দেখি, যখন আমরাও কোথায় হারিয়ে যাই, যে আমরা কোথায়, সময়ের কোনো জ্ঞান থাকে না। এইভাবেই যে দুইজন মহাপুরুষের কেউ কারোর মানে সীমা খুঁজে পাওয়া যাবে না, যে এইখানে হ্যাঁ এইখানে শ্রীরামকৃষ্ণের যেন একটা সীমা পাওয়া যাচ্ছে এই জিনিসটি, বা এই নরেন্দ্রনাথের একটা সীমা পাওয়া যাচ্ছে, এরকম কিচ্ছু বোঝা যাবে না, ধরা যাচ্ছে না। তাই এই জন্যেই যে দুইজন মহাপুরুষ মাত্র আমাদের কাছে এই কথা মাত্র বলতে পারি, এবং এদের মধ্যে এই দুইজনের মধ্যে এই লীলা বিলাস, আর সেইভাবেই দিয়েই এই জগতের মহান যে কাজ, যে সত্যিকারের ধর্মকে স্থাপন করা, যাতে সমস্ত মানুষের মঙ্গল হবে, মানুষ ধন্য হয়ে যাবে এই ধর্মকে পালন করে, ধর্মকে উপলব্ধি করে। তাই জন্যে এই যে প্রস্তুতি, সেটি দেখে আমরা অবাক হচ্ছি এবং আমরাও ধন্য হয়ে যাচ্ছি। সকলকেই আন্তরিকভাবে শ্রদ্ধা নমস্কার জানাই। ঠাকুর সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর এই আমাদের এই ধ্যানের বিষয়, ঠাকুর আর স্বামীজির মধ্যে এই তাদের মধ্যে কথোপকথন, তাদের মধ্যে লীলা ব্যবহার, এই সমস্ত যেন আমাদের সদা সর্বদার জন্য, সকল সবসময়ের জন্যেই ধ্যানের বিষয় হয়ে দাঁড়ায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।